নমস্কার। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? পুজো কেমন কাটলো? আশা করি সবাই খুব ভালো ছিলেন আর পুজোর আনন্দ পুরোপুরি আকণ্ঠ উপভোগ করেছেন। আসুন তবে শুরু করা যাক। প্রতি শনিবার সন্ধে ঠিক 7টায় আমি আপনাদের কাছে চলে আসি নতুন লেখা একটা অলৌকিক গল্প নিয়ে। আজকের সন্ধ্যাতেও ঠিক তেমনিভাবে আপনাদের কাছে চলে এসেছি আমার নতুন লেখা গল্প আতঙ্কের মৃত্যুপুরী উপহার নিয়ে। আসুন তবে শুরু করা যাক আমার নতুন গল্প আতঙ্কের মৃত্যুপুরী। বাস থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে চলেছি আমাদের পাড়ার দিকে। ঘড়িতে বাজে সবে রাত 8টা। এরই মধ্যে চারিদিক একদম শুনশান। রাস্তার আলোগুলো কেমন যেন মেরমেরে আর ম্লান। কয়েকটা কুকুর আমাকে দেখে তারস্বরে চিৎকার করতে লাগলো। আমি ওদের বিশেষ পাত্তা না দিয়ে পায়ে পায়ে এগিয়ে চললাম। কিন্তু এ কি, রাস্তায় একটিও লোকজন চোখে পড়ছে না তো। কোথায় গেল সব? করোনার ভয়ে কি সবাই ঘরে দরজাল্লা বন্ধ করে বসে আছে নাকি? অনেকদিন পর বাড়ি ফিরছি আমি। আমার নিজের বাড়ি, নিজের পাড়া। আহ, কি শান্তি, কি আনন্দ! শেষ পর্যন্ত ফিরতে যে পারবো তা একবারও ভাবিনি। ভগবানের অশেষ দয়া যে আবার নিজের বাড়িতে নিজের প্রিয়জনদের কাছে ফিরে আসতে পারছি। যে বিভীষিকার দিনগুলো পেরিয়ে এসেছি সেগুলো মনে করলে এখনো মনে হয় যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিলাম এতদিন। আমি একজন পরিযায়ী শ্রমিক। দক্ষিণ 24 পরগনার এক গণ্ড গ্রামে আমার বাড়ি। সামান্য চাষের জমি আছে। সবেমাত্র 6 মাস হলো বিয়ে করেছি। সংসারে বড়ই অভাব। গ্রামে কাজকর্ম তেমন নেই। হাতে নগদ পয়সা করি কিছুই নেই। নতুন বিয়ে করা বউয়ের সামান্য স্বাদ আহ্লাদটুকুও মেটাতে পারি না। প্রতি বছর বর্ষার শেষে এই রকম সময়ে আমি পাশের গ্রামের আরো কয়েকজনের সঙ্গে চলে যাই দিল্লিতে প্যান্ডেল বাঁধার কাজে। গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো টানা চলে প্যান্ডেল বাঁধার কাজ। রোজগার ভালোই, তবে খাটুনি প্রচণ্ড। কিন্তু কি আর করা যাবে, ঘরে বসে থাকলে তো আর চলবে না। তাই প্রতি বছর আমি অন্যদের সঙ্গে চলে যাই দিল্লিতে। মাস 4 পর বেশ মোটা টাকা নিয়ে গ্রামে ফিরে আসি। এবছরও সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ কোথা দিয়ে যে কি হয়ে গেল! কি ভীষণ এক মহামারী এলো দেশে। সবাই বলতে লাগলো, পালাও পালাও পালাও। কিন্তু পালিয়ে যাব কোথায়? সব জায়গাতেই তো ছড়িয়ে পড়েছে এই কালব্যাধি। তবু ভাবলাম, মরতে হলে এই বিদেশ বিভুঁয়ে নয়, নিজের দেশে নিজের আপনজনদের কাছেই মরব। সবার মতো আমিও পালাবার জন্য তৈরি হচ্ছিলাম। কিন্তু তার মধ্যেই হঠাৎ একদিন আমার জ্বর এলো, সঙ্গে প্রবল শ্বাসকষ্ট, খুকখুকি কাশি। আমার অবস্থা দেখে আমার সঙ্গী যারা সবাই পালিয়ে গেল আমাকে ফেলে। কি ভীষণ ভয়ঙ্কর ছিল সেই দিনগুলো, এখনো ভুলতে পারি না। সে যেন ভীষণ একটা দুঃস্বপ্ন, এখনো স্পষ্ট মনে পড়ে। আমি বেডে শুয়ে ছটফট করছি অসহ্য যন্ত্রণায়। কতবার ভাবছি যে এই বাড়ি বোধহয় মরে যাব। কতবার ডাকছি আকুল হয়ে, সিস্টার একটু জল দিয়ে যান প্লিজ, আর পারছি না সিস্টার। কিন্তু জল দেয়া তো দূরে থাক, কেউ সামনেই এলো না আমার মুখে অক্সিজেন মাস্ক পরানো আছে, সেটা সামান্য সরিয়ে প্রাণপণে চিৎকার করছি আমি। যদিও সত্যি বলতে এতটুকু অবশিষ্ট নেই শরীরে, তবু চেষ্টা করছি যদি কেউ বাই চান্স শুনতে পেয়ে আমার কাছে আসে, 1 ফোঁটা জল দেয় মুখে। না হলে এই পিপাসাতেই মরে যাব ঠিক। আরো একবার চেঁচালাম, ডক্টর, আমি মরে যাচ্ছি,
মরে যাচ্ছি ডক্টর, প্লিজ আসুন একবার। কিন্তু কেউ এলো না। কেন আসবে? এই যে ভয়ানক মারণ রোগ, যদিও ডাক্তার নার্স সবাই পিপি পরে আছেন, তবুও প্রাণের মায়া তো সবারই থাকে। কত ডাক্তার কত নার্স প্রাণ হারিয়েছেন এই সর্বনাশা মহামারীর কবলে। আমি জানি না আমার কি হবে। বাড়ি থেকেও কোনো ফোন পাচ্ছি না। সবে 6 মাস বিয়ে হয়েছে আমার। যখন আমি দিল্লি আসছিলাম তখন আমার স্ত্রী আমার গলা জড়িয়ে ধরে কি আকুল কান্নাটাই না কেঁদেছিল। বারবার বলছিল, ওগো তুমি যেও না, আমার ডান চোখ বড় লাফাচ্ছে, এটা খুব খারাপ লক্ষণ। তুমি এইবারটা অন্তত যেও না, তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব, তোমাকে ছেড়ে আমি বাঁচব না, কিছুতেই বাঁচব না। এখানে আসবার পরেও ফোন করে খুব কান্নাকাটি করত। বলতো কি একটা নাকি খারাপ রোগ এসেছে, যার হচ্ছে সে আর বাঁচছে না, তুমি ফিরে এসো। তখনও আমি ঠিক বুঝতে পারিনি কি হতে চলেছে। হঠাৎ করেই যেন মহামারীটা ভীষণভাবে ছড়িয়ে পড়ল। হঠাৎ করেই ট্রেন ফেন সব বাতিল হয়ে গেল, যাতায়াতের কোনো উপায় নেই। কবে যে চালু হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। মেসে থাকি, সবারই বাড়িতে বাবা মা স্ত্রী ভীষণ কান্নাকাটি করছে। ভাবলাম পায়ে হেঁটেই ফিরব, যা হয় হোক, আর যতদিনে হয় হোক, এইভাবে বিদেশে একা একা পড়ে পড়ে মরব না। কিন্তু সবারই যাওয়া হলো, আমার আর যাওয়া হলো না। তার আগেই মহামারীর কবলে পড়ে গেলাম। ভর্তি হতে হলো হসপিটালে। হসপিটাল তো নয়, যেন মৃত্যুপুরী। ঘরে ঘরে লোক ঢুকছে, কিন্তু বেরিয়ে আসছে প্লাস্টিকে জড়ানো মৃতদেহ হয়ে। আতঙ্কে ঘুমোতে পারি না। মনে হয় এ জীবনে আর বোধহয় বাড়ি ফিরতে পারবো না। বউয়ের মুখখানা বারবার মনে পড়ছিল। সবে মাত্র 6 মাস হলো বিয়ে হয়েছে আমাদের। আলাপ পরিচয় যতটুকু হয়েছে তাইতে বুঝেছি মেয়েটার মনটা ভারী নরম। ওকে তাই আর আমার অসুখের কথা কিছুই জানাইনি। সবে গত পরশু আমি হসপিটাল থেকে ছাড়া পেয়েছি। অনেক কষ্টে, কখনো হেঁটে, কখনো ট্রাকের পিছনে বসে, কখনো মালগাড়িতে চেপে, বহু বহু কষ্টে আজ এসে পৌঁছেছি আমার নিজের গ্রামে। হেঁটে চলেছি নিজের পাড়ার পথ ধরে। এই 2 দিন ধরে আমি কল্পনায় কত যে ছবি এঁকে চলেছি। কেমন করে ওদের সবাইকে চমকে দেব, আমাকে দেখে বউ কেমন করে লুটিয়ে পড়বে বুকে, কিরকম সুখের কান্নায় ভিজিয়ে দেবে আমার জামা, আমার সারা শরীর। মা ছুটে যাবে ঠাকুর ঘরে, ঠাকুরের আসনের কাছে শুয়ে পড়ে প্রণাম করবে বারবার, আর আমার বউকে আদর করে বলবে, তোমার সিঁথের সিঁদুরের জোর আছে বৌমা। বাবা হাঁক ডাক চেঁচামেচি করে ডাকবে পাড়াপড়শিদের, বলবে, ওগো এসেও, এসে দেখে যাও তোমরা, আমার ছেলেটা ঘরে ফিরে এসেছে। তোমরা ভেবেছিলে না সে বোধহয় আর ফিরবে না? আমি কিন্তু বিশ্বাস হারাইনি। দেখো, মহামারী পারেনি আমার ছেলেটাকে কেড়ে নিতে, ঠিক ফিরে এসেছে আমাদের ঘরে। কিন্তু কই, এই তো বাড়ির সামনেই এসে দাঁড়িয়েছি, কোথাও তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। এরা সব গেল কোথায়? বাড়িতে কেউ নেই নাকি? মহামারীর ভয়ে তবে কি সবাই পালিয়েছে? কিন্তু পালিয়েই বা যাবে কোথায়? সর্বত্রই তো একই অবস্থা। এখন সবে রাত 9টা বাজে, এর মধ্যেই সব খেয়ে দিয়ে শুয়ে পড়ল নাকি? বাবা মা না হয় বুড়ো মানুষ, সকাল সকাল খেয়ে নিয়ে শুয়ে পড়েছে হয়তো, কিন্তু বউ, সে নিশ্চয়ই জেগে আছে। আমি খটখট করে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম দরজায়। সহসা শব্দ করে খুলে গেল পুরনো দরজাটা। দেখলাম সামনেই দাঁড়িয়ে আছে আমার বউ, মাথায় লম্বা ঘুমটা। কিন্তু কই, আমাকে দেখে তো তেমন চমকে উঠল না।
জড়িয়ে ধরল না আগের মতো। ভাবলাম বোধহয় অভিমান হয়েছে খুব। আমি বললাম, ভালো আছো মিনু? কি খবর তোমাদের? বাবা মা সব কেমন আছে? মিনু মানে মিনতি আমার কথা শুনে হালকা একটু হাসল, বলল, সবাই খুব ভালো আছে, তুমি ভেতরে এসো। ওর মুখ ঢাকা ছিল ঘোমটায়, রাস্তার মৃদু আলোয় ওর মুখ দেখা যাচ্ছিল না ভালো করে। আমি বললাম, কারেন্ট নেই বুঝি? কতক্ষণ গেছে? মিনু বলল, আজ সন্ধ্যে থেকেই নেই। তুমি হাত পা ধুয়ে এসো, আমি চা বসাচ্ছি। আমি বললাম, এত রাতে আর চা খাবো না, একেবারে গরম গরম দুটি ভাত খাবো, কতদিন যেন খাইনি, খুব খিদেও পেয়েছে জানো। মিনু বলল, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি ভাত চাপিয়ে দিচ্ছি, এখনই রান্না হয়ে যাবে। আমি আর কথা না বাড়িয়ে সামনের পুকুর ঘাটে চলে গেলাম মুখ হাত ধুতে। পুকুরের ঠান্ডা চেনা জলে মুখ হাত পা ভালো করে ধুতে ধুতে আমার মনে আবার আগের মতো সেই আনন্দের ভাব ফিরে এলো। আমি একেবারে ডুব দিয়ে ভালো করে স্নান করে নিলাম। শরীর মন সব যেন জুড়িয়ে গেল। ভিজে গামছাখানা পরে বাড়িতে ফিরে এলাম। এসে দেখলাম বাবা আর মা ঘুম থেকে জেগে উঠেছে। বোধহয় মিনুই ওদের জাগিয়ে তুলে আমার আসবার খবর জানিয়েছে। আমাকে দেখেই তারা দুজনে হৈ হৈ করে উঠল। মা বলল, আয় আয় খোকা, কতদিন তোর মুখখানা দেখেনি, আয় বস দেখি সামনে একটুক্ষণ, ভালো করে দেখি বাবা তোকে। বাবা বলল, আমি জানতাম, ঠিক জানতাম তুই ফিরে আসবি, বৌমাকে তো তাই বলেছি, দেখো সে ঠিক একদিন আসবে, এই বাড়িতেই ফিরে আসবে, আমাদের খুঁজবে, আর সেই আশাতেই তো এতদিন ধরে বসে আছি বাবা। আমার চোখে জল এসে গিয়েছিল। সামলে নিয়ে বললাম, কেমন আছো তোমরা বাবা? মা বলল, খুব ভালো আছি রে খোকা, আমরা খুব ভালো আছি। আমি বললাম, ওহ মাগো, এই কাল ব্যাধিতে কি যে কষ্ট পেয়েছি আমি, সে তোমাদের কি বলবো। হসপিটালে ভর্তি হয়েছিলাম বটে, কিন্তু নামেই হসপিটাল, কেউ আসতো না দেখতে। শুধু একবার একজন নার্স এসে দূর থেকে খাবার, জল আর ওষুধপত্র দিয়ে চলে যেত। সেই যে চলে যেত, হাজার ডাকলেও আর সাড়া দিত না, ধারে পাড়ে আসা তো দূরের কথা। চারদিকে সার সার বেডে রুগীরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, একজনের পর একজন মারা যাচ্ছে রোজ, আবার ভর্তি হচ্ছে নতুন রোগী। বাঁচবার জন্য নয়, শুধুই মরবার জন্য ভর্তি হচ্ছে। কারো বাড়ি থেকে জানো মা, কেউ আসতো না দেখা করতে, সংক্রমণের ভয়ে। ভেবেছিলাম আমিও হয়তো মরেই যাব, তোমরা আমার কোনো খবরই পাবে না। আর দেখো, তোমাদের সঙ্গে আজ আমার কেমন দেখা হয়ে গেল, আবার ফিরে এলাম আমি। বাবা বলল, আমরাও তো তাই ভেবেছিলাম রে, হয়তো তোর সঙ্গে দেখাই হবে না। মা বলল, খোকা যা, গামছাটা ছেড়ে শুকনো কাপড় পরে নে, ঠান্ডা লেগে যাবে, তোর ঘরে আলনায় শুকনো কাপড় চোপড় গোছানো আছে, যা গিয়ে পরে নে। আমি উঠে আমার ঘরে গেলাম। দেখলাম আমার সেই শোবার ঘর, খাটের ওপর পাশাপাশি দুটো মাথার বালিশ ঠিক তেমনি আগের মতোই রাখা আছে, কিন্তু সবকিছু যেন বড় ময়লা, ধুলি মলিন, যেন অনেক দিন এই বিছানায় কেউ শোয়নি। ঘরটার মেঝেতেও খুব ধুলো পড়ে আছে। কারেন্ট নেই, খোলা জানলা দিয়ে যেটুকু আবছা আলো ঘরের মধ্যে ঢুকছিল, তাতে দেখলাম ঘরের কোনায় কোনায় প্রচুর ঝুল জমে আছে। মাকড়সারা বড় বড় জাল বুনেছে ঘরটার এখানে সেখানে। কেমন যেন একটা সোঁদা সোঁদা বিশ্রী গন্ধ বের হচ্ছে ঘরটার মধ্যে থেকে। আমার কেমন যেন গাটা গুলিয়ে উঠল। আমার বউ মিনু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি তো দেখেছি প্রতিদিন ঘর দোর সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত।
কোথাও এতটুকু ধুলো কি ঝুল দেখলেই পরিষ্কার করে ফেলত। বিছানার বালিশের ঢাকা নিয়মিত সাবান কেচে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল মিনুর স্বভাব। আমার মতোই নোংরা সে একদম দেখতে পারে না। কিন্তু এখন ঘরের এরকম হাল কেন? বোধহয় আমি অনেকদিন ঘরে নেই বলে ও বেচারার মন খুব খারাপ, তাই ঘরদোর ঝাড়পোঁছ করেনি। আর আমি তো কোনো খবর দিয়েও আসিনি, তাহলে হয়তো আগে থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। যাই হোক, আমি আলনা থেকে নতুন শুকনো পাজামা আর গেঞ্জি তুলে নিয়ে পরে ফেললাম। সেগুলো কেমন যেন ধুলো পড়া, ময়লা। কি আর করব, যা পেলাম হাতের কাছে পরে নিলাম। কিন্তু বাইরে এসে বাবা মা কাউকে আর দেখতে পেলাম না। রান্নাঘরে উঁকি দিয়ে দেখলাম, কিন্তু না, সেখানেও কেউ নেই। মিনুকেও দেখতে পেলাম না রান্নাঘরে। আর আশ্চর্য, উনুনটাও তো জ্বলছে দেখলাম না। অথচ উনুনের পাশে কাঠ ঘুঁটে সব আগের মতোই গুছিয়ে রাখা আছে। মিনুর ওপর আমার একটু রাগ হলো। আমার তো তখন খুব খিদে পেয়ে গেছে। ভেবেছিলাম আমাকে হাত মুখ ধুতে পাঠিয়ে মিনু হয়তো রান্না বসিয়ে দিয়েছে। এতক্ষণে রান্না তো হয়ে যাবারই কথা। তাহলে কি ঘরে রান্না করার মতো কিছু নেই? আমি মিনুকে ডাকতে লাগলাম, মিনু, মিনু, কোথায় গেলে? আমার যে খুব খিদে পেয়েছে। এখনো রান্না বসাওনি কেন? তাড়াতাড়ি ভাতে ভাত বসিয়ে দাও দুটি। কিন্তু মিনুর কাছ থেকে কোনো উত্তর পেলাম না। আমি সেই অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলাম চারিদিক। আগে কারেন্ট চলে গেলে মিনু একটা বড় হারিকেন জেলে রাখত। আজ তো তাও জ্বালেনি। কি জানি, আমাদের অভাবের সংসার, তাই বোধহয় কেরোসিন কেনা হয়নি। আলো জ্বালাতে পারেনি মিনু। আমি সারা বাড়ি হন্যে হয়ে তাকে খুঁজতে লাগলাম। আমাদের রান্নাঘরটার পিছন দিকে ছোট্ট একটা ঘর ছিল, স্টোর রুমের মতো। সেখানে আমাদের বাড়ির ভাঙা চোরা অপ্রয়োজনীয় জিনিসপত্র আমরা রেখে দিতাম। ভাঙা শিশি, বোতল, পুরনো বইপত্র, ফাটা বালতি, কানা ছেড়ে যাওয়া হাঁড়ি, ফুটো হয়ে যাওয়া কড়া, কবে কার সব আবর্জনা ডাঁই করে রাখা ছিল এই ঘরটায়। এই ঘরটায় আমরা সচরাচর কেউ আসতাম না। মিনুকে খুঁজতে খুঁজতে আমি কখন যেন ওই ঘরটার কাছাকাছি এসে পড়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম ঘরের ভেতরে কারা যেন খুব চাপা স্বরে কথা বলছে। আমি কৌতূহলী হয়ে নিঃশব্দে দরজায় কান পাতলাম। অনেক দিনের পুরনো ভাঙা দরজা, তাই বাইরে থেকে উঁকি মেরে ভেতরে সবকিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কিন্তু ভেতরে যা দেখলাম আর যা শুনলাম, তাতে আমার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। আমি যেন নিজের কান দুটোকেই বিশ্বাস করতে পারছিলাম না। প্রচন্ড আতঙ্কে আমার হাত পা সব বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি ঠক ঠক করে কাঁপতে লাগলাম। ভেতরে তখন আমার বাবা আমার বউ মিনুকে বলছে, এত দেরি করছো কেন বৌমা? ওকে তাড়াতাড়ি আমাদের কাছে এনে দাও। কতদিন ওকে কাছে পাইনি, প্রাণটা হাহাকার করছে ওকে কাছে পাবার জন্যে। আমার বউ মিনু বলছে, আর একটু সময় দিন বাবা, কাজটা 1 মিনিটেই তো হয়ে যাবে, এত তাড়ার কি আছে? আমার মা বলছে, আছে আছে, সে তুমি বুঝবে না বৌমা, মা তো আর হলে না, হলে বুঝতে। একমাত্র ছেলেকে কাছে পাবার জন্যে মায়ের প্রাণে কি আকুলি বিকুলি হয়। ও আমাদের এত কাছে, তবু ওকে ছুঁতে পারছি না, বুকে জড়িয়ে ধরতে পারছি না, মাথায় চুমু খেতে পারছি না। এ যে কি কষ্ট, তুমি কি করে বুঝবে বৌমা? মিনু আমার বউ বলল, আর একটু ধৈর্য ধরুন মা, আমি ওকে আগে কিছু খেতে দিই, তারপর যখন বিছানায় শোবে তখন। আমার বাবা বললেন, যা করবার তাড়াতাড়ি করো, ও কিছু বুঝে ফেলবার আগেই কাজটা করে ফেলতে হবে বৌমা। মিনু বলল,
আমারও তো প্রাণ আকুলি বিকুলি করছে বাবা, ওকে কাছে ফিরে পেতে। কতদিন ধরে আমি এই দিনটার অপেক্ষায় বসে আছি বলুন তো। কিন্তু কি করব, হাজার হলেও ও তো আমার স্বামী। কি করে নিজের হাতে ওকে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। আমার পা দুটো কাঁপছিল থরথর করে, সারা শরীর অবশ হয়ে গিয়েছিল আমার। এতক্ষণে আমার মনে সন্দেহটা দৃঢ় হলো, তবে কি মিনু আর বাবা মা এরা কেউই আর বেঁচে নেই? সবাই প্রেত হয়ে এই বাড়িতেই বাস করছে আমার অপেক্ষায়। এখন আমাকেও ওদের নিজেদের দলে টেনে নিতে চায় ওরা। সেই অপেক্ষাতেই এতদিন দিন গুনছে। না, আর এক মুহূর্ত এখানে নয়, এই মুহূর্তেই বাড়ি ছেড়ে পালাতে হবে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলাম। নিকষ কালো অন্ধকার চারিদিকে, তার মধ্যেই হাতলে হাতলে কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে ছুটছি। নির্জন অন্ধকার পথ। আমাকে প্রাণপণে ছুটতে দেখে এক পাল কুকুরও চিৎকার করতে করতে আমার পিছু নিল। আমি পিছনে তাকালাম, আর তাকিয়ে যা দেখলাম তাতে আমার পা দুটো যেন মাটিতে একেবারে পাথরের থামের মতো গেঁথে গেল। আমি দেখলাম আমার পিছনে ওরাও ছুটছে দল বেঁধে, ছুটে আসছে। শুধু আমার বাবা মা আর বউ মিনু নয়, তাদের সঙ্গে আমাদের পাড়ার আরো অনেকে ছুটে আসছে আমাকে ধরবার জন্য। ওরা চিৎকার করে বলছে, ধর ধর ধর, পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে আমাদের ফেলে। মিনুর চিৎকার কানে এলো, ওগো ওগো, আমাকে ফেলে রেখে যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো, কিছুতেই থাকতে পারবো না। তুমি কথা দিয়েছিলে না, জীবনে মরণে তুমি চিরদিন আমার সঙ্গে থাকবে, কখনো আমাকে ছেড়ে যাবে না। তোমাকে তোমার কথা রাখতেই হবে, আমার কাছে আসতেই হবে তোমাকে। দাঁড়াও, তুমি দাঁড়াও। ওরা এত জোরে ছুটছে যে আমি পারছি না ওদের সঙ্গে পাল্লা দিয়ে। আমার গলা শুকিয়ে আসছে, পা দুটো সমানে কাঁপছে, যেন দুটো পা আমার পা নয়, অন্য কারো পা। মিনু এখন আমার একেবারে ঠিক পেছনে। সে এত কাছে চলে এসেছে আমার যে আমি যেন তার শরীরের গন্ধ পাচ্ছি, কেমন যেন একটা আঁশটে আঁশটে ভ্যাপসা টাইপের গন্ধ। আর এই গন্ধটাই আমি আজ আমার বাড়িতে ঢুকতেই পেয়েছি। বুঝতে পারলাম আমার আর রক্ষা নেই। একবার আমাকে নাগালের মধ্যে পেলেই ওরা আমার প্রাণটুকু বের করে নেবে। একবার শেষ চেষ্টা করার মতো শরীরের সমস্ত শক্তি এক করে দৌড়তে লাগলাম প্রাণপণে, আর মনে মনে জপ করতে লাগলাম, রাম 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 রাম। আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা রাধা কৃষ্ণের মন্দির। আমি তীর বেগে ছুটতে ছুটতে সেই মন্দিরের সিঁড়ির কাছে গিয়েই আছড়ে পড়লাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান হারিয়ে কতক্ষণ যে ওইভাবে ওখানে পড়েছিলাম জানি না। পরদিন সকালে লোকজনের ডাকাডাকিতে চোখ মেলে তাকালাম, দেখলাম মন্দিরের বৃদ্ধ পুরোহিত আমার মুখের উপর ঝুঁকে পড়ে তাকিয়ে আছেন। তার হাতে ঠাকুরের চরণামৃত দেবার তামার ছোট্ট একটা চামচ। আমার মুখে এক চামচ চরণামৃত ঢেলে দিয়ে তিনি বললেন, কি হয়েছিল বাবা, তুমি ওরকম পাগলের মতো ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিলে? আমি কিচ্ছু বলতে পারলাম না, শুধু হাত তুলে ইশারায় দূরে আমাদের বাড়িটার দিকে দেখিয়ে দিলাম। বৃদ্ধ পুরোহিত ভ্রু কুঁচকে বললেন, তুমি কি ওই পুবপাড়ার মণ্ডলদের বাড়িতে গিয়েছিলে নাকি? ওই পাঁচিল ভাঙা পড়া ওই টালির বাড়িটায়? আমি ইশারায় জানালাম হ্যাঁ। তখন পুরোহিত মশাই চমকে উঠে বললেন, তুমি ওই বাড়ির ছেলে নাকি? ওই তো যে বাইরে কোথায় যেন কাজ করতে গিয়েছিল? আমি আবার ইশারায় জানালাম হ্যাঁ, আমি ওই মণ্ডলের বাড়িরই ছেলে। তখন পুরোহিত মশাই সভায় বলে উঠলেন, রাধে রাধে রাধে, শ্রীকৃষ্ণের দয়ায় বড্ড জোর বাঁচা বেঁচে গেছো হে তুমি। ও বাড়ির কেউ আর বেঁচে নেই বাবা, করোনায় সবাই মারা গেছে একের পর এক। তুমি বোধহয় কিছুই জানতে না।
এ কথা শুনে আমি আর কোনো কথা বলতে পারলাম না। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আমার। এবার আমি পুরোপুরি নিশ্চিত হলাম আমার মিনু, আমার মা বাবা ওরা কেউই আর বেঁচে নেই। সবাই চলে গেছে জীবনের মতো, আর কখনো তাদের সঙ্গে দেখা হবে না আমার। পুরোহিত ঠাকুর আমার দু চোখ মুছিয়ে দিয়ে বললেন, কেঁদো না বাবা, এই পৃথিবীতে কোনো কিছুই চিরদিন থাকে না। তবু মানুষ আমার আমার করে, সবই মায়ার খেলা। তুমি ওঠো বাবা, রাধা মাধবের প্রসাদ একটু মুখে দাও, দেখবে শরীরটা ভালো লাগছে। আর যত শীঘ্র পারো গয়ায় গিয়ে ওদের পিণ্ড দান করে এসো, তা না হলে ওদের অতৃপ্ত আত্মা কোনো দিন মুক্তি পাবে না। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে উঠে বসলাম। আমার সামনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। আমি করজোড়ে দেবতার কাছে প্রার্থনা জানালাম, হে ঠাকুর, ওদের তুমি মুক্তি দিও। আমার এই আশীর্বাদ করো আমাকে, যেন পরজন্মে ওই বাবা মায়েরই কাছে ছেলে হয়ে, ওই স্ত্রী মিনতির স্বামী হয়ে আমি আবার ফিরে আসতে পারি। তাকে কথা দিয়েছিলাম জীবনে মরণে কখনো তার হাত ছাড়ব না, কিন্তু মহামারী এসে আমাদের বিচ্ছিন্ন করে দিল। তার আকুল কান্না এখনো কানে বাজছে আমার। আমি আবার আকুল কান্নায় লুটিয়ে পড়লাম ঠাকুরের চরণে। আমার গল্পটি এখানেই শেষ হলো। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই। আজ তাহলে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।